কিছু বাস্তব ও কিছু অবাস্তব ঘটনা নিয়ে আজকের আমাদের এই গল্প জোনাকির আতঙ্ক শুরু হতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। জনবহুল শহর থেকে অনেকটা দূরে শান্ত সৃষ্ট আমাদের এই ছোট্ট গ্রাম মহলবনী। চারিদিকে শুধু মেঠো পথ আর বন জঙ্গল দিয়ে ঘেরা। আমাদের এই গ্রামে বাস করে অল্প সংখ্যক পরিবার। এদের মধ্যে বেশিরভাগেরই জীবিকা চাষবাস। ভোরের পাখি ডাকার সাথে সাথেই তাদেরকে ঘর ছেড়ে যেতে হয় নদীর তীরবর্তী সেই সবুজে ঢাকা মাঠগুলোই। পরিবারের প্রায় প্রত্যেক সদস্যই যায়, কেউ গরু, কেউ ছাগল, কেউ বা নেয় লাঙল। আর পরিবারের মহিলারা মাথায় এক হাঁড়ি ভাত নিয়ে হেলতে দুলতে চলে। গ্রামের গুটি কতক পরিবারের অবশ্য উপার্জনের অন্য পন্থা ছিল। সেই একটি পরিবারের ছোট্ট সন্তান হলাম আমি, নকুল। আমাদের পরিবারের কারবারটা ছিল অবশ্য ব্যতিক্রমী। ফেলে দেওয়া কাঁসা, ঘটি, খারাপ হয়ে যাওয়া পিতলের কল কিংবা তামার তার এসব গলিয়ে নতুন করে পিতলের বড় বড় থালা তৈরি করা, এটাই ছিল আমাদের একমাত্র উপার্জনের মাধ্যম। আর এই সব থালা বিক্রি হতো শহরে, ফলে আমাদেরকেও যেতে হতো সেই শহরেই। যদিও আজ শহর থেকে আমাদের ছোট্ট গ্রামে আসা যাওয়ার জন্য অনেক উপায় থাকলেও যখনকার গল্প আমি বলতে চলেছি তাহলে প্রায় 2 দশক আগের কথা। এমনই এক বর্ষার বিকেলে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আর সাথেই মেঘের গর্জন। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আমরা 10-20 জনা বন্ধু মিলে ফুটবল খেলছিলাম। হঠাৎ পশ্চিমের আকাশ থেকে মেঘ এসে যাওয়ায় আমরা ভিজে যাই। আমি ঘর যাওয়ার জন্য উদ্যুক্ত হতে দেখেই নিলয় বলল, আরে কোথায় যাচ্ছিস, খেলবি না? আমি বললাম, না রে, ভিজে যাচ্ছি তো। তখন নিলয় বলল, আরে ভিজে ভিজে খেলতেই তো আসল মজা। আয় আয়, আরেকটা দিন খেলে যা। আমি ভাবলাম বেশ হবে তাহলে, খেলেই যায়। খেলা চললো আরও আধ ঘন্টা ধরে। তারপর খেলা অবশেষে শেষ হলো। আমি আর নিলয় বাড়ির দিকে রওনা দিলাম। তখনকার সেই কাঁচা রাস্তাতে বৃষ্টি পড়ে জল কাদাময় অবস্থা। বৃষ্টির ফলে রাস্তাতে জল জমতে শুরু করেছে। সেই জলের উপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে একে অপরের দিকে কাদা হিচে খুব ফুর্তিতে বাড়ি ফিরলাম। এসেই লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকলাম। তারপরে আল্লাতে টাঙানো সেই নতুন জামা কাপড় পরে মাথাটা ভালো করে গামছা দিয়ে মুছে মায়ের কাছে এলাম। মাকে বললাম, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেলে হয় না, কি খাবো বলো তো? মা উত্তরে বললেন, টেমা কি আজ দোকান খুলবে? আজ এত বৃষ্টি হচ্ছে, কি জানি খুলবে কি না। এখানে বলে রাখি, আমাদের এই অজপাড়া গায়ে কোনো কিছু হয়েছে তো দোকান আগে বন্ধ হয়ে যায়। যদিও এতে আমি কোনো দোষের কিছু দেখি না। হ্যাঁ, ঠিকই তো, কি 2-10টা খদ্দের, তারপর আবার বৃষ্টি হলে তারাও আসে না। তাহলে আখেরে ক্ষতিটা তো সেই দোকানদারের গাড়ি এসেই বর্তায়। ছাড়ো, যা বলছিলাম আর কি। তো সেদিন ঘর থেকে 2 টাকা নিয়ে মাথায় ছাতা চাপিয়ে সিঙ্গাড়ার উদ্দেশ্যে দোকানে গেলাম। গিয়েই দেখি দোকান খোলা আছে, কিন্তু দোকানের ভেতরে পা ফেলার মতো আর একটুকুও জায়গা অবশিষ্ট নেই। যত সব বুড়োগুলো মিলে গল্প জুড়েছে, সাথে চলছে দেদার খাওয়া দাওয়া। এক হাতে চায়ের কাপ এবং অন্য হাতে পেয়ালা নিয়ে বেঞ্চের উপর বসে আছেন গ্রামের প্রধান রামদাস ভট্ট, এবং তার সাথে বসে আছেন গ্রামের একজন বিশিষ্ট শিক্ষক মহাশয় মদনমোহন চ্যাটার্জি। তাকে শুধুমাত্র একজন জ্ঞানী বললে হয়তো ভুল হয়। তার সাথে তিনি এক বড় মাপের নাস্তিকও। আর তার পাশে বসে আছেন বিপিন বাড়ুই। তার টেবিলের সামনে রাখা আছে 2টো বিস্কুট এবং চায়ের কাপ। মুখের গঠন তার এমনই যেন দেখলেই মনে হয় তিনি সবসময় হাসেন। যদিও তিনি সবসময় হাসেন না, তার ঠোঁটের উপর থাকা মুছটা এমনভাবে কাটা থাকে, দেখতে অবিকল যেন হিটলারের দুঃসম্পর্কের কোনো জ্ঞাতি ভাই। এইসব বিশিষ্ট ব্যক্তি তো আছেনই, আরও সাথে আছে কিছু খদ্দের। সব মিলিয়ে দেখলে ঘরে আর পা ফেলার মতো জায়গা নেই। আমি ঢুকেই সোটাং ভেতরে এক ফাঁকা টেবিলের কোণে বসে পড়লাম। আমি দোকানদারকে আমার আসার উদ্দেশ্য জানাতেই বুড়োগুলো আমার মুখের দিকে এমনভাবে চেয়ে থাকে যেন আমি তাদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যাঘাত আনি। আমার এক মুহূর্তের জন্য মনে হলো আমি কি একটু জোরেই কথাটা বলে ফেলেছি। দূর, এদের দিকে আর তাকানোই চলবে না বলে আমি বাইরের রাস্তার দিকে চেয়ে থাকি। তখন বৃষ্টির তীব্রতা কিছুটা বেড়েছে। আমি রাস্তাতে থাকা একটি ব্যাঙের দিকে তাকিয়ে
আর গতিবিধি লক্ষ্য করতে থাকলাম। দাদুদের গল্প আবার শুরু হলো। প্রথমেই বিপিন জেঠাই মদনমোহনকে উদ্দেশ্য করে বললেন, আপনি সেদিন কি যেন বলছিলেন না, আপনি নাকি ভূতে বিশ্বাসী নন, ওইসব ভূত টুত শুধু লোক দেখানি। বলেই থেমে গেলেন। মদনমোহন চ্যাটার্জি বললেন, কই, আমি তো আমার জীবনে 63টা বছর কাটিয়ে এসেছি, তাও এখনো পর্যন্ত ভূত দেখা তো দূরের কথা, ভূতের কার্যকলাপও চোখে পড়েনি। ভূত কি শুধু আপনাদের মতো কিছু অশিক্ষিত গেও লোককেই দেখা দেয়? আসলে জানেন তো, এসব কুসংস্কারাচ্ছন্ন বিচিত্র সব কল্পনা আপনারাই করতে পারেন। ভূত সম্পর্কিত বিশ্বাসগুলো সাধারণত লোককথা ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বানানো। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূতের কোনো প্রমাণ নেই। বলেই থেমে গেলেন। পাশে থাকা রামদাস প্রধান এসব কথা শুনছিলেন। তিনি তাদেরকে থামিয়ে বললেন, কই দেখি, একটা বিড়ি হবে কি? এই বৃষ্টির দিনে যদি চায়ের সাথে চপ আর বিড়ি থাকে তাহলে বেশ হয়। বিড়ি ধরিয়ে তিনি আপন মনে টানতে থাকলেন। বিপিনবাবু বললেন, রামদাসবাবু, আপনিই বলুন, ভূতের অস্তিত্ব আছে নাকি নেই? আপনি তো এই গ্রামের মোড়ল, আপনি যদি এর একটা ভিজিট করেন। মদনমোহন বললেন, উনি বললেই কি সব সত্য হয়ে যায়? যার কোনো অস্তিত্বই নেই তাকে তিনি সত্য বললেই কি সত্য হয়ে যাবে? তখন রামদাসবাবু একটু অভিজ্ঞ কাশি কেসে বললেন, এই তোমরা তো মারপিটে নেমে যাবে দেখছি। দাঁড়াও দাঁড়াও, দেখো, কেউ যদি কোনো কিছুতে বিশ্বাস করতে না চায় তাহলে কি তাকে জোর করে বিশ্বাস করানো যাবে? এটা হচ্ছে বিশ্বাসের খেল। যেমন আমি বিশ্বাস করি বলে আমি দেখতে পেয়েছি, আবার যদি কেউ না চায় তাহলে সে দেখতে পাবে না। এই তো দেখো না। সেদিন বাটুর নদীর ধারে গরু চড়াতে গিয়ে কী যেন সব দেখেছে। সন্ধে হয়ে যাওয়ার কারণে সে বাড়ির পথে যখন রওনা দিল, রাস্তার পাশে থাকা সেই তেঁতুল গাছটি দিয়ে যেতেই সে লক্ষ্য করল তেঁতুল গাছের মধ্যে কে যেন হাজার হাজার জোনাকি ছেড়ে দিয়েছে। সে বিস্ময়ের সাথে গাছের দিকে চেয়ে থাকল। হঠাৎ সে লক্ষ্য করল তার শরীর যেন তার অজান্তেই কেঁপে উঠেছে। সে কিছুটা ধাতস্থ হয়ে তার বুচকির মধ্যে হাত চালান দিয়ে জলের বোতলটা খুঁজে পেল। দেখল যে তার মধ্যে এক ফোঁটা জলও অবশিষ্ট নেই, কিন্তু কিছু মুহূর্ত আগেই সে বোতলে জল ভরেছে। সে কিছুটা অবাক হলো। সে আর কিছু না ভেবে বাড়ির পথে পা ফেলল। হাঁটতে হাঁটতে সে দেখল, এ কী হচ্ছে? খানিক আগেই পথ দিয়ে গেলাম, আরও সেই তেঁতুল গাছ। কি হচ্ছে ব্যাপারটা? কিছু বোঝা যাচ্ছে না তো। সে আবারও যায়, আরও সেই জায়গাতেই বারে বারে ফিরে আসে। এরকম দু একবার করার পর সে গভীর চিন্তিত হয়ে পড়ে। সে অনুভব করে তার শরীরে যত লোম আছে তা যেন এক আশ্চর্য ভয়ে খাড়া হয়ে আছে। বুকটাও কেমন যেন ঢিপ ঢিপ করছে, হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছে। তখন হঠাৎ তার মনে পড়ে যায় দাদু একদিন এরকম এক সিচুয়েশনে পড়েছিলেন। দাদু বলেছিলেন এক অলৌকিক অতিপ্রাকৃতিক শক্তি যেন তাকে বারবার সেই একই জায়গায় ফিরে আনছিল। সেদিন তিনি প্রাণ নিয়ে বাড়ি ফিরলেও তিনি দেখেছিলেন গাছের মধ্যে থাকা হাজার হাজার জোনাকিরা যেন একত্রে মিশে গিয়ে এক বৃহৎ আকার অবয়ব সৃষ্টি করেছে। গাছের মধ্যে থাকায় সেটা বিভৎস রকমের ভয়ঙ্কর লাগছিল। তিনি সমস্ত বিষয়টি উপলব্ধ করে তাড়াতাড়ির মধ্যে এর থেকে বাঁচার টোটকা ব্যবহার করেন এবং বাড়ি ফিরে আসেন। পরে অবশ্য আমাকে তিনি সেই শক্তির নাম এবং এর থেকে বাঁচার টোটকাও বাতলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গ্রামের চলতি ভাষায় একে চিড়কুন বলে। এই কোনো ভূত পিশাচ বা কোনো দৈত্য দানব নয়, এটা অন্য এক অতি প্রাকৃতিক শক্তি। এই শক্তি মানব বুদ্ধিকে দিকভ্রষ্ট করে, তাকে টেনে নিয়ে যায় পৃথিবীর অতল গভীরে, যেখান থেকে তার আর কোনোদিন ফেরা হয় না। দাদু, তুমি যদি কোনোদিন এরকম অবস্থায় পড়ো, তখনই তুমি মুখ থেকে থুতু বার করে সারা শরীরে লাগিয়ে নেবে। এ শুনে আমি কিছুটা মুচকি হাসলাম। তা দেখে দাদু বললেন, না না বাবা, এটা হাসি নয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সেদিন হয়তো দাদুর সেই কথাগুলো আমার বিশ্বাস হয়নি, কিন্তু আজ এই সিচুয়েশনে পড়ে আমাকে দাদুর কথাই মানতে হলো। আমি তৎক্ষণাৎ মুখ থেকে থুতু বার করে সমস্ত গায়ে মাখিয়ে নিলাম। তারপর কিছুটা সাহসের সাথে বাড়ির পথ ধরে হাঁটতে শুরু করলাম। রামদাসবাবু বললেন, বুঝলেন, আমি সকালে বাটুলদের বাড়ি গিয়ে সমস্ত ঘটনা শুনি।
বাটুল আমাকে নিজের সমস্ত ঘটনা বলেছে। তাহলে বুঝলেন তো পৃথিবীতে কত রকম ঘটনা ঘটে থাকে। তার কি সর্বদা বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা দেওয়া সম্ভব? এ শুনে মদনমোহন বললেন, আরে সারাটা দিন সে রোদে ঘুরে বেরিয়েছে, এর ফলে তার মাথাতে তো উৎপটাং চিন্তা আসবেই। এগুলো সব ইলিউশন, বুঝলেন তো, আসলে বেশি রোদে ঘোরার ফল। বিপিনবাবু বললেন, আপনি সব কিছুকে ঠাট্টা করে এড়িয়ে যেতে চান কেন? আসলে আপনি একজন ভীতু। যে আরশোলা টিকটিকি দেখে ভয় পায়, তার আবার মুখে এত কথা কেন? মদনমোহন বাবু বললেন, এগুলো বাস্তব বলেই ভয় পায়। বিপিনবাবু বললেন, ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আপনি একা মাঝরাত্রে ওই নদীর ধারে তেঁতুল গাছটিতে একটি পেরে কুঁতে আসবেন, দেখবো আপনার কত ক্ষমতা। মদনমোহন বললেন, এ আবার কি কঠিন কাজ, আজ রাত্রেই যাব। এসব কথাবার্তা চলছে, হঠাৎ দোকানদার আমাকে ডেকে বলল, নিয়ে যা খোকা, হয়ে গেছে। আমি ঘর চলে এলাম। রাত্রে ল্যাম্পের আলোতে বিছানায় শুয়ে কোঠা চালের দিকে তাকিয়ে ভাবলাম সারাটা দিনের কথা। আস্তে আস্তে চোখ ঢলে এলো। সকাল হয়েছে, উঠেই শুনতে পেলাম বাইরে কিসের যেন হট্টগোল। বাইরে বেরিয়ে নরেন কাকাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকা, কিসের গণ্ডগোল? কাকা বলল, গণ্ডগোল নয় রে, গ্রামের একজন মারা গিয়েছে কাল রাত্রে। আমি বললাম, কে কাকা? কাকা বলেন, আরে তোদের মাস্টার মশাই যে রে, কি নাম যেন, হ্যাঁ মনে পড়েছে, মদন মোহন চ্যাটার্জি নাকি। আমি তা শুনে খাটের উপর বসে পড়লাম। কাকা আরও বললেন, কালকে সন্ধেবেলায় কি হয়েছে শুনেছিস? টেমার চপ দোকানে মাস্টারমশাই, আমাদের প্রধান আর বিপিন মিলে গল্প সল্প করছিল। তো সেখানেই তাদের মধ্যে তর্কাতর্কিও হয়ে যায়। সিদ্ধান্ত হয় যে মাস্টারমশাই গিয়ে নদীর ধারে তেঁতুল গাছটায় পেরে কুঁতে আসবেন। আমি যা শুনলাম গায়ের লোকের মুখে, তাই বলছি শোন। তো সে মতোই রাত্রি 1টা কি 2টোর সময় পরনে ধুতি পাজামা ও হাতে পেরেক ও হাতুড়ি নিয়ে তিনি ঘর থেকে বের হন। একেই অমাবস্যার রাত, তারপর আবার শিয়ালের ডাক, সব মিলে একটা গা ছমছমে পরিবেশ। তিনি সোজা নদীর কাঁচা পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। গাছতলায় এসেই তিনি গাছটার দিকে তাকালেন। একটি দুটি জোনাকি গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। চারিদিকে একবার চোখ ফেরালেন, দেখলেন হঠাৎ কেমন অস্বস্তিকর নিস্তব্ধ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিছু সময় আগেই তো এরকম নিস্তব্ধ ছিল না। তিনি স্পষ্ট শুনেছিলেন শেয়ালের ডাক। তিনি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এক হাতে পেরেক ও অন্য এক হাতে হাতুড়ি নিয়ে গাছটির গোড়ার কাছে যেতেই তিনি এক অজানা শব্দ শুনলেন। কিছুটা যেন কোনো মৌচাক ভেঙে দিলে তার আশেপাশে থাকা হাজার হাজার মৌমাছিদের যে একটা তীব্র শব্দ হয়, সেরকম। তিনি উপর দিকে চাইলেন। হঠাৎ তার মুখে এক অবিশ্বাস্য ভাব জেগে উঠল। তিনি হতবাক হয়ে কাঠের মতো দাঁড়িয়ে পড়লেন। হাজার হাজার জোনাকি কোথা থেকে যেন একসাথে উড়ে এসেছে তাকেই লক্ষ্য করে। তার হাত পা কাঁপতে শুরু করলো। তিনি দেখলেন জোনাকিরা যেন তার দিকেই ক্রমশ উড়ে আসছে। তিনি যে ঘটনাকে কিছুক্ষণ আগেই কুসংস্কার ও অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিলেন, তাই যেন আজ তার কাছে সত্য তার প্রমাণ দিতে এসেছে। তিনি পেছোতে শুরু করলেন। পেছোতে পেছোতে গাছের শিকড়ে পালিয়ে পড়ে যান। আর এদিকে কাছে, আরও কাছে ওরা চলে আসছে। শিকড়গুলো তাকে শক্ত করে বেঁধে ফেলেছে। তিনি ছাড়াবার বহু চেষ্টা করলেন, কিন্তু পাচ্ছেন না। আর এদিকে তার হাতের লাগালে চলে এসেছে তার। তিনি চিৎকার করে উঠলেন, আস্তে আস্তে সব নিস্তব্ধ হয়ে গেল। এই বলেই কাকা থেমে গেলেন। কিছুক্ষণ পর তিনি আরও বললেন, সকালে যখন গ্রামের এক ব্যক্তি শৌচ করতে গিয়েছিলেন, তিনি দেখে গ্রামের লোককে ডেকে আনলেন। এই হচ্ছে ব্যাপার। আমি শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। 2 দিন স্কুল যাইনি। তারপর একদিন জ্বর এলো। জ্বর ছাড়লো আরও 2 দিন পর। 1 সপ্তাহ পর কিছুটা সুস্থ হওয়াতে আবার স্কুলে গেলাম। গিয়েই নিলয় বলল, আরে এতদিন আসিস নিজে, কি হয়েছিল জানিস? মাস্টারমশাই মারা গিয়েছে, তার জন্য আমাদের স্কুল একদিন ছুটিও পেয়েছে। সে যদিও আমাদের প্রয়োজন হতো না, আমরা এমনিতেই কত স্কুল আসি। আমি আর কিছু বললাম না। 4 পিরিয়ড পর
টিফিনের ঘন্টা পড়ল। আমরা সবাই থালা নিয়ে দৌড় মারলাম রান্নাঘরের উদ্দেশ্যে। আমি আর আমার বন্ধু বসতাম লাস্ট বেঞ্চে, তাই আগে থেকেই থালা বের করে রাখতাম যাতে দৌড়ে গিয়ে লাইনের প্রথমেই দাঁড়াতে পারি। কয়েকদিন আবার আমার কোনো বন্ধুকে লাইনের প্রথমে দাঁড় করিয়ে দিতাম কারচুপি করে, ফলে গণ্ডগোলও হতো বিস্তর। তো সেদিনও যথারীতি সবার আগে দাঁড়িয়ে ভাত, ডাল ও একটা আলুর তরকারি নিয়ে ফাঁকা জায়গা দেখে বন্ধুদের সাথে বসে পড়লাম। ফলে খাওয়াও হলো অনেক আগেই। আমি আমাদের স্কুলের বারান্দায় ঘোরাফেরা করছি, এমন সময় শুনতে পেলাম টিচার্স রুম থেকে শব্দ আসছে। টিচার্স রুমের পাশে গিয়ে দাঁড়ালাম। শুনলাম মাস্টারমশাইয়ের আচমকা মৃত্যুকে নিয়ে তারা যেন কী সব আলোচনা করছে। আমি ভালো করে শোনার জন্য কান পাতলাম। তাদের মধ্যে কাউকে বলতে শুনলাম, শুনছেন গ্রামে কি রটেছে? মদনমোহন বাবুকে নাকি ভূতে ধরেছিল। বলে সবাই একসঙ্গে হেসে উঠলেন। অঙ্কের টিচার বিমল স্যার বললেন, আরে আসল সত্যটা আমি জানি, শুনবেন কি? তাহলে বলতে পারি। বাকিরা, হ্যাঁ 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 বলুন 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 তো দেখি। সেদিন যখন মদনবাবু পেরেক পুঁততে গিয়েছিলেন, তখন অসাবধানতাবশত তিনি তার ধুতিটা লক্ষ্য করেননি। ধুতিটার এক অংশে তিনি পেরেক পুঁতে ফেলেছিলেন, আর যখন বাড়ি ফেরার জন্য ঘুরেছেন তখন পেছন থেকে টান পড়ায় তিনি তা ভূতের টান ভেবে হাঁটফেল করেছেন। ব্যাস, এই হলো কাহিনী। তাদের মধ্যে থাকা একজন মাস্টারমশাই বললেন, তাহলে ধুতিটা তো গাছেই পোতা থাকতো, সেটা তাহলে কি হলো? বিমল স্যার বললেন, আরে যে জোরে টান মেরেছে তাতে পেরেক হয়তো উঠে গেছে। এমন সময় ক্লাসের বেল সব কিছুকে কাঁপিয়ে বেজে উঠল। আমি ক্লাসে চলে এলাম। কিছুদিন এই নিয়ে ভাবছিলাম, তারপরে সব আস্তে আস্তে ভুলে যায়। আজ আমি বড় হয়েছি, নিজে কাজ শুরু করেছি, মাঝে 20টা বছর বেরিয়ে গেছে। আজ হঠাৎ এইসব গল্প আপনাদের বলছি কেন? এর একটা যথাযথ কারণ আছে। আমাকে কাজের জন্য প্রায়শই শহরে যেতে হয়। তেমনি পরশুদিনও শহরে গিয়েছিলাম। ওখানে সব কাজ শেষ করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। যখন বাজার থেকে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়, দেখি ঘড়িতে প্রায় 6টা বাজতে চলেছে, আর আমার লাস্ট বাস 5:30টায়। বাস স্ট্যান্ডে এসে খোঁজ নিয়ে জানলাম আমার লাস্ট বাস চলে গেছে। একটা বাস এখনও আছে, যেটা খানিক পর ছাড়বে। আমার স্টপেজের ঠিক আগের স্টপেজ পর্যন্ত যাবে। আমি আর অন্য কিছু না ভেবে চেপে গেলাম। বাস চলতে শুরু করলো। অনেকটা সময় পর বাস থামলো। আমি বাস থেকে নেমে ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখলাম রাত্রি 8টা। বাস আমাকে নামিয়ে দূর রাস্তায় চলে গেল। রাস্তা এখন ফাঁকা, কেউ কোথাও নেই। আমি তাড়াতাড়ির মধ্যে মালের বস্তাটা মাথায় চাপিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। 3 কোস রাস্তা এখনও বাকি। যদি এমনিভাবে হাঁটতে থাকি তাহলে প্রচুর সময় ও পরিশ্রম যাবে। তাই ঠিক করলাম রাস্তায় না গিয়ে আমাদের গ্রামে যাওয়ার শর্টকাট রাস্তা দিয়েই যাব। হ্যাঁ, অবশ্য সেটা রাস্তা না বলে ক্ষেতের মধ্য দিয়ে যাওয়াই বলে। সে অসুবিধা হবে না যদিও, কারণ মাথার উপর পূর্ণিমার চাঁদ কিছুটা দূর হলেও দেখতে সাহায্য করছে। আমি ফাঁকা রাস্তা ছেড়ে ক্ষেতের মধ্যে দিয়ে রওনা দিলাম। অনেকটা পথ অতিক্রান্ত করে অবশেষে হাঁপিয়ে উঠলাম। কিছুক্ষণ থেমে আরও চললাম। চলতে চলতে আমার কানে একটু মৃদু স্বরে কিসের যেন শব্দ এলো। কিছুক্ষণ থেমে চারদিকটা ভালো করে দেখে নিয়ে আবার পা চালালাম। আরও যেন কিসের শব্দ পেয়ে থেমে গেলাম। এবার কিছুটা স্পষ্টই শুনলাম। মনে হলো কি কোনো ছাগল হয়তো চড়তে এসে দলছুট হয়েছে, তাই আর ঘরে ফিরতে না পেরে ডেকে যাচ্ছে। যে দিক থেকে শব্দটা শোনা যাচ্ছিল সেদিক করেই হাঁটা লাগালাম। 1টি 2টি করে অনেক মাঠ পেরোলাম, কিন্তু ছাগলটির কোনো দেখাই পেলাম না। আর এদিকে ছাগলটি নিরলসভাবে ডেকে যাচ্ছে। আর শুনে প্রত্যেকবারই মনে হচ্ছে ঠিক যেন কিছুটা দূরেই আছে। আমি আরেকটু গেলেই ধরে নেব হয়তো, কিন্তু যতবারই যায় সে আরও দূরে চলে যায়। আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম। রাত্রি তখন 10টা হবে হয়তো। আমি কি কানে কোনো ভুল শুনছি? বেগে থাকা বোতল থেকে জল নিয়ে মুখ ধুলাম ও কিছুটা জল পান করলাম।
খানিক পর কিছুটা ভ্রম ফিরতেই হঠাৎ পুরনো এক কথা মনে পড়ে, সেই ছোট্টবেলার কথা। চিরকুন না কি নাম ছিল তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তাড়াতাড়ির মধ্যে আরেক ঢোক জল পান করে ছুটতে লাগলাম। দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আমি আর পা থামাই। ঘর পৌঁছে শান্তির নিঃশ্বাস নিলাম। মা বলল, কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, না না, ও কিছু না, একটা কুকুর তাড়া করেছিল। কিছু ঘটনা না জানাই শ্রেয়, জানলে আবার মনের ভিতরে থাকা প্রশ্নগুলো মাথা চাড়া দিতে শুরু করে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.